আচ্ছা, মনে করুন আপনি জঙ্গলে ঘুরতে এসে কোনো কারণে এক সাইকো কিলারের খপ্পরে পড়ে গেলেন। এরপর ওই সাইকো আপনার শরীরের ভিতর কিছু একটা প্রবেশ করিয়ে আপনার শরীরকে পুরোপুরি নিস্তেজ করে দিল। আপনি চলার শক্তি হারিয়ে ফেললেন। তো এখন আপনি কি করবেন? নিশ্চয় শরীরের সমস্ত শক্তি ব্যয় করে তখন সেখান থেকে পালিয়ে বেঁচে ফেরার চেষ্টা করবেন, অথবা নিজের জীবন সেই সাইকোর হাতে সঁপে দিতে বাধ্য হবেন। এমন একটি গল্প নিয়ে আজকের মুভিটি। এই যে মেয়েটিকে দেখছেন, তার সাথে ঘটে যায় ঠিক এমনই একটি ঘটনা। জঙ্গলে এসে মেয়েটি পড়ে যায় এক ভয়ানক সাইকো কিলারের খপ্পরে। আর ওই সাইকো মেয়েটির শরীরে এক ভয়ানক ঔষধ দিয়ে তার শরীর পুরোপুরি অবশ করিয়ে দেয়। তো মেয়েটি তখন পুরোপুরি ওই সাইকোর নিয়ন্ত্রণে চলে আসে, কোনোভাবেই নিজেকে ছাড়িয়ে নিতে পারছিল না। আর এমন অবস্থায় মেয়েটি পড়ে যায় এক মৃত্যুর ফাঁদে। তো এখন সে কিভাবে নিজেকে উক্ত সাইকোর হাত থেকে বাঁচাবে? অবশ শরীর নিয়ে কি করেই বা উক্ত জঙ্গল পাড়ি দিবে? আর এই সাইকোই বা মেয়েটির সাথে এমন করলো কেন? কেনই বা মেয়েটিকে মারতে চাইছে? চলুন তাহলে উক্ত ঘটনার বিস্তারিত তথ্যচিত্র দেখে আসি। সাথে নিস্তেজ শরীর নিয়ে মেয়েটির জীবন বাঁচানোর প্রাণপণ প্রচেষ্টায় আমরা সামিল হই। দেখে আসি নেটফ্লিক্সে রিলিজ হওয়া 2024 সালের সদ্য নির্মিত মুভি ডোন্ট মুভ এর গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। ঘটনা শুরু হয় কাঙ্ক্ষিত সেই মহিলাকে দেখিয়ে। তার নাম আইরিস। সে কোনো কারণে খুবই ডিপ্রেশনে ছিল, মানসিক অবস্থা তেমন ভালো নেই। সে বাসায় ঘুমোচ্ছে। খুব সকালে আইরিস বাসা থেকে একটা ছুরি নিয়ে বেরিয়ে পড়ে। এরপর সে গাড়ি করে শহর থেকে দূরে কোথাও রওনা দেয়। দেখা যায় আইরিস খুবই বিষণ্ণভাবে গাড়ি চালাচ্ছে। তো এইভাবে কিছুক্ষণ গাড়ি চালিয়ে সে একটা জঙ্গলের ভিতর চলে আসে। এরপর গাড়ি থেকে নেমে উক্ত জঙ্গলের আরো গভীরে চলে যায়। এরপর জঙ্গলের উঁচু পাহাড়ের উপর উঠে পড়ে। আইরিস পাহাড়ের উপর উঠে একটা জায়গায় এসে বসে। দেখা যায় এই জায়গায় একটা বাচ্চার ছবি রাখা ছিল, সাথে কিছু জিনিসপত্র। এই বাচ্চাটি ছিল আইরিসের ছোট ছেলে। তো সে খানিকক্ষণ তার বাচ্চার ছবি দেখে। এরপর উক্ত পাহাড়ের গায়ে কিছু নাম খোদাই করে রাখে। আর এরপর সে চলে আসে ওই পাহাড়ের একদম চূড়ায়। এই জায়গাটা মাটি থেকে কয়েকশো ফিট উঁচু। আইরিস উক্ত পাহাড়ের একদম শেষ প্রান্তে চলে আসে। এইখান থেকে নিচে পড়লে মৃত্যু নিশ্চিত। তো আইরিসের অঙ্গভঙ্গি দেখে মনে হচ্ছে সে এইখানে সুইসাইডের জন্যই এসেছে। এরপর সে পাহাড়ের চূড়া থেকে নিচের দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ে, এখনই লাফ দিবে। আর হঠাৎই সেখানে তখন একজন লোক চলে আসে, যার জন্য আইরিস আর লাফ দিতে পারে না। এই লোকটির নাম রিচার্ড। তিনি এইখানে ঘুরতে এসেছেন, একটু পরেই চলে যাবেন। তো রিচার্ড তখন সেখানে একটা জায়গায় এসে বসে। সে বুঝতে পারে আইরিস এখানে আত্মহত্যার জন্যই এসেছে। আর তাই সে আইরিসকে নানান ধরনের প্রশ্ন করতে শুরু করে, যাতে করে আইরিস ওইখান থেকে সরে যায়। কিন্তু আইরিস রিচার্ডের কথায় তেমন কোনো গুরুত্ব দেয় না। তবে রিচার্ড ছেড়ে দেবার পাত্র নয়। এরপর সে আইরিসকে কিছু ইমোশনাল কথা শোনায় আর বলে, আমাদের প্রত্যেকের জীবন থেকেই কোনো না কোনোভাবে অনেক মূল্যবান আর কাছের মানুষগুলোকে হারিয়ে ফেলেছি, যার জন্য নিজের বেঁচে থাকার কোনো অর্থ নেই। রিচার্ড আরও জানায়, একটা সময় সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে গাড়ি করে কোথাও ঘুরতে যাচ্ছিল। আর তখন গাড়ি দুর্ঘটনায় তার গার্লফ্রেন্ড মারাত্মকভাবে আহত হয়। আর এরপর হসপিটালে থেকে দিন দিন তার অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আর একটা পর্যায়ে তার গার্লফ্রেন্ড মারা যায়। তো রিচার্ডের জন্য নিজেকে দায়ী করে। সেও তখন আইরিসের মতো আত্মহত্যা করতে চাইছিল, কিন্তু সেটা সে করতে পারেনি। তো খানিকক্ষণ রিচার্ড আইরিসকে এইসব কথাবার্তা বলছিল। আর আইরিসও তখন রিচার্ডের কথায় অনেকটাই স্বস্তি বোধ করে। আইরিস তখন বলে, বেশ কিছুদিন আগে সে তার পরিবার সাথে ছোট ছেলেকে নিয়ে এই জায়গায় ঘুরতে এসেছিল। তাদের একটু অসতর্কতার জন্য তার ছোট ছেলে এই জায়গা থেকে নিচে পড়ে মারা যায়, যার জন্য আইরিস নিজেকে দায়ী করে। তার ছেলের মৃত্যুর জন্য সেও এখন আত্মহত্যা করতে চায়। কিন্তু রিচার্ডের কথাবার্তায় এখন সেটা আর করতে পারছিল না। রিচার্ড তখন বলে, আমাদের সবার জীবনেই এরকম ঘটনা থাকে। তো তাই বলে যদি আমাদের আত্মহত্যায় সঠিক পথ হয়, তাহলে আমি তোমাকে আর আটকাবো না। এটা বলে রিচার্ড তখন সেখান থেকে চলে যায়। এরপর রিচার্ড জঙ্গল পথে হেঁটে এগোচ্ছে। একটু পরে তার পেছনে আইরিসকেও দেখা যায়। সে আত্মহত্যার পথ থেকে ফিরে এসেছে। এরপর তারা দুজনে আবার ফিরে যায়। এরপর তারা চলে আসে তাদের গাড়ির কাছে। আর আইরিস রিচার্ডকে বিদায় জানিয়ে তার গাড়িতে উঠতে যায়। কিন্তু রিচার্ড তার গাড়ি আইরিসের গাড়ির সাথে একদমই ঘেঁষে রেখেছিল, যার জন্য আইরিস তার গাড়ির ভিতর ঢুকতে পারছিল না। তো রিচার্ড তখন গাড়ি থেকে নেমে আইরিসের কাছে চলে আসে। আইরিস কিছু বুঝে ওঠার আগে রিচার্ড একটা ইলেকট্রিক যন্ত্র দিয়ে আইরিসকে ইলেকট্রিক শক দিয়ে অজ্ঞান করে ফেলে দেয়।
এরপর সে আইরিসের হাত পা বেঁধে তার গাড়িতে উঠিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। খানিকক্ষণ বাদে দেখা যায় গাড়িতে আইরিসের জ্ঞান ফিরে আসে। আইরিস উঠে নিজেকে ছাড়ানোর অনেকভাবে চেষ্টা করে, কিন্তু সেটা সম্ভব হয় না। আইরিসের হাতে একটা মোবাইল ওয়াচ ছিল, তো সে তখন ফোন দেওয়ার চেষ্টা করলে সেটাও ব্যর্থ হয়। আইরিস তখন রিচার্ডকে বলে তার হাজবেন্ড তাকে খুঁজতে খুঁজতে খুব শীঘ্রই চলে আসবে, কিন্তু রিচার্ড জানায় তার আগেই তারা অনেক দূরে চলে যাবে। তো আইরিসের তখন মনে পড়ে তার পকেটে তার নিয়ে আসা একটা ছুরি ছিল। সে তখন আস্তে আস্তে পিছনের পকেট থেকে উক্ত ছুরিটি বের করে আনে। এরপর সে খুবই সতর্কতার সাথে তার হাতের বাঁধন কাটার চেষ্টা করে। তখন সে রিচার্ডকে কথার ছলে বলে কেন তাকে এইভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে আর কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছে তাকে। রিচার্ড বলে, তোমাকে দেখতে আমার গার্লফ্রেন্ডের মতো। এই জঙ্গলের শেষ প্রান্তে আমার একটা ঘর আছে, সেখানে আমি তোমাকে বেশ কয়েকদিন রাখতে চাই। এই কথার মাঝেই আইরিস তার হাতের বাঁধন কেটে ফেলে আর দ্রুত এসে ছুরি দিয়ে রিচার্ডের উপর আক্রমণ করে, কিন্তু রিচার্ড আইরিসের হাত ধরে ফেলে। তাদের এই তোড়জোড়ে গাড়ি আর কন্ট্রোলে থাকে না, যার জন্য গাড়ি সোজা রাস্তার পাশে একটা গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এরপর খানিকক্ষণ নিস্তব্ধতা। দেখা যায় গাড়ির ভেতরে আইরিস আর রিচার্ডের অবস্থা বেশ খারাপ। তারা ভালোই আহত হয়েছে। আইরিস গাড়ি থেকে নামতে গেলে রিচার্ড তাকে নামতে দেয় না। তখন তাদের ভেতর খানিকক্ষণ হাতাহাতি হয়। একটা পর্যায়ে আইরিস রিচার্ডের সিট বেল্ট গলার সাথে পেঁচিয়ে সজোরে টান দেয়, যার জন্য রিচার্ড আরো বেশি আহত হয়। একটা পর্যায়ে রিচার্ড গাড়ির দরজা থেকে নিচে পড়ে যায়, সাথে আইরিসও বেরিয়ে আসে। তাদের দুজনের অবস্থা বেশ খারাপ। তো আইরিস দ্রুত উঠে সাহায্যের জন্য চিৎকার করে, কিন্তু জঙ্গলের মাঝে এমন শুনশান জায়গায় তেমন কোনো লোকজন নেই। রিচার্ড তখন আইরিসের কাছে আসে। আইরিস তার দিকে ছুরি ধরে আছে। তখন রিচার্ড বলে, তোমার পালিয়ে কোনো লাভ নেই, আর এর কারণ আমি তোমার শরীরে অবসর ইঞ্জেকশন পুশ করেছি, আর শীঘ্রই সেটা কাজ করতে শুরু করবে। তো এটা শুনে আইরিস খুবই ভয় পেয়ে যায়। রিচার্ড তখন এও বলে, তোমার হাতে আর মাত্র 20 মিনিট সময় আছে। প্রথমত তোমার হাতের আঙুল কাজ করা বন্ধ হয়ে যাবে, তুমি কোনো কিছু ধরতে বা কাজ করতে পারবে না, আর এরপর তোমার পা কাঁপতে শুরু করবে। এরও খানিকক্ষণ বাদে তোমার পা সম্পূর্ণরূপে অপস হয়ে যাবে। এরপর আস্তে আস্তে তোমার শ্বাসকষ্ট হতে শুরু করবে, আর 20 মিনিট সম্পূর্ণ হলে তোমার শরীর পুরোপুরি তোমার কন্ট্রোলের বাইরে গিয়ে কার্যক্ষমতা হারিয়ে অচেতন অবস্থায় পড়ে থাকবে, এমনকি তুমি কথা বলার শক্তিও হারিয়ে ফেলবে। তো এইসব শুনে আইরিস খুবই ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে জঙ্গলের দিকে পালায়। এরপর আইরিস প্রাণপণ ছুটছে। খানিকক্ষণ দৌড়ে সে একটা জায়গায় এসে দাঁড়ায়, আর একটু পরে সেখানে রিচার্ডকেও আসতে দেখে আইরিস আবার দৌড়তে শুরু করে। এইভাবে আইরিস জঙ্গল পথে পাহাড়ের ঢাল বেয়ে এগোচ্ছে। তখন সে লক্ষ্য করে তার হাতের আঙুলগুলো সঠিকভাবে গুনতে পারছিল না। তার মানে রিচার্ডের কথাই সত্য, হাত কাজ করছে না। আইরিস তখন তার ঘড়িতে 20 মিনিটের একটা অ্যালার্ম সেট করে দেয়। এরপর সে আবার পালাতে থাকে। আর খানিকক্ষণ বাদে আইরিস তার পায়ের শক্তিও হারিয়ে ফেলে। এইবার আর সে দৌড়তে পারছিল না, পা টেনে টেনে হাঁটছে। এইভাবে আস্তে আস্তে আইরিস জঙ্গলের ভিতর আরো কিছুটা পথ এগোয়। তবে রিচার্ডকে দেখা যায় সেও আইরিসের পিছু করেছে। আইরিস এইভাবে আরো কিছুটা পথ এগিয়ে একটা জায়গায় এসে মাটিতে পড়ে যায়। তার পা আর কাজ করছে না, আর সে হাঁটতে পারছিল না। তো এইবার তো মহাবিপদ, সে ধরা পড়ে যাবে। অন্যদিকে রিচার্ড আইরিসকে খুঁজতে খুঁজতে জঙ্গলের একটা জায়গায় এসে পড়ে। রিচার্ড তখন আইরিসকে ডাকে। তখন দেখা যায় রিচার্ড যেখানে দাঁড়িয়ে আছে তার ঠিক নিচেই গাছের আড়ালে আইরিস চুপচাপ লুকিয়ে আছে। তো রিচার্ড আইরিসকে খুঁজতে খুঁজতে সেখানে না পেয়ে আরো সামনের দিকে যাচ্ছিল। এইদিকে আইরিসকে দেখা যায় তার মুখের উপর অনেক পিঁপড়ে এসে জড়ো হয়েছে। তো এক পর্যায়ে সেগুলো তার নাকের ভেতর ঢুকে গেলে সে আর ঠিক থাকতে পারে না, চিৎকার করে। আর এই চিৎকার রিচার্ড শুনতে পেয়ে দ্রুত আইরিসকে ধরার জন্য আসে। আইরিস তখন দ্রুত হামাগুড়ি দিতে দিতে পাশেই একটা খরস্রোত নদীতে গিয়ে পড়ে যায়। এরপর সে নদীর স্রোতে ভেসে সামনে চলে যাচ্ছিল। রিচার্ড দ্রুত সেখানে এসে দেখে আইরিস ইতিমধ্যে অনেকটা দূরে চলে গেছে। সে তখন চিৎকার করে আইরিসকে বলে, তুমি সাঁতার কাটতে পারবে না, ডুবে যাবে। তো দেখা যায় আইরিস নদীর উক্ত স্রোতের সাথে ভেসে এগুচ্ছিল। আইরিস পানিতে ভেসে আছে। এইভাবে ভাসতে ভাসতে সে অনেকটা দূরে চলে আসে। এরপর সে নদীর পাশে কোনোভাবে একটা গাছকে আঁকড়ে ধরে ফেলে। হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে নদীর উপরে চলে আসে। তখন দেখা যায় তার ঘড়িতে আর মাত্র 1 মিনিট সময় রয়েছে। তো আইরিস কোনোভাবে নদীর তীরে এসে অচেতন হয়ে যায়। 20 মিনিট সময় শেষ। তার মানে এখন সে কোনোভাবে তার শরীর নাড়াচাড়া করতে পারবে না, কথাও বলতে পারবে না। দেখা যায় আইরিস কাত হয়ে অচেতন অবস্থায় জঙ্গলে পড়ে আছে। আইরিস তাকিয়ে আছে, কিন্তু শরীর নাড়াচাড়া বা কোনো কথাবার্তা বলতে পারছিল না। এইভাবে সে বেশ খানিকটা সময় ওইখানেই পড়ে থাকে।
তো খানিকটা সময় পরে সে দেখে তার ঠিক সামনে কিছু একটা দূরে একজন লোক গাড়ি চালিয়ে কিছু একটা করছিল। আইরিস সেদিকে তাকিয়েছিল। উপায় থাকলেও তার কিছু করার ছিল না তখন। সে শুধু তাকিয়ে আছে সেই দিকে। একটু পরে দেখা যায় একটা ঘাস কাটার মেশিন, যেটা এইবার কেউ চালিয়ে আইরিসের ঠিক পেছনে এসে থেমে যায়। এরপর উক্ত গাড়ি থেকে একজন বয়স্ক মতো লোক নেমে আসে। দূরে একটা ঘরও দেখা যাচ্ছিল। তো ওই লোকটি আইরিসের কাছে এসে বলে সে ঠিক আছে কিনা। এই বয়স্ক লোকটির নাম ছিল মিস্টার বিল। তো বিল তখন আইরিসকে ভালোভাবে দেখে। এরপর সে তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে এইখানে এসেছো। কিন্তু আইরিস তো কথা বলতে পারছিল না। বিল তখন আইরিসকে ঘাসের উপরেই সোজাভাবে শোয়ায়। আইরিস বিলের দিকে তাকিয়ে আছে। বিল তখন আইরিসকে পরীক্ষা করে দেখে। তবে সে বুঝতে পারে আইরিস সবকিছু দেখতে পারছিল। তখন বিল জিজ্ঞেস করে আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন। দেখা যায় আইরিস তখন চোখ বুজে আবার খোলে। তার মানে সে চোখের ইশারা বিলকে বুঝিয়ে দেয় যে সে দেখতে আর শুনতে পাচ্ছিল। বিল তখন আবার জিজ্ঞেস করে আপনি কি নাড়াচাড়া করতে পারবেন। কিন্তু আইরিস তখন দুইবার চোখ ইশারা দেয়। লোকটি তখন বুঝে যায় সে নড়াচড়া করতে পারবে না। তখন সে আইরিসকে জানায় আমি তোমাকে আমার বাসার ভেতরে নিয়ে যাব, এরপর 911-এ কল করব। আইরিস এটা শুনে যেন একটু স্বস্তি পায়। তো এরপর বিল তার বাড়ির দিকে যান। খানিকক্ষণ বাদে তিনি একটা ট্রলি নিয়ে ফিরে আসেন আর উক্ত ট্রলিতে করে আইরিসকে তার ঘরের ভেতরে নিয়ে যান। এরপর তিনি একটা জায়গায় গিয়ে ট্রলিতে আইরিসকে রাখেন। আর তখনই ঘরের দরজায় কেউ নক করে। বিল দরজা খুলতে যাবেন, তবে তখনই তার চোখ যায় আইরিসের দিকে। আইরিস কেন জানি তখন খুবই আতঙ্কে বিলের দিকে তাকিয়ে বারবার চোখের ইশারা দিচ্ছিল। তো বিল এটা দেখে বুঝে যায় হয়তো আইরিস পূর্ব বিপদের আশঙ্কা করছে, দরজা খোলা যাবে না। তো এরও খানিকক্ষণ বাদে বিল গিয়ে দরজা খোলেন। দেখা যায় দরজার সামনে রিচার্ডকে। সে বিলের সামনে তখন কান্নাকাটি করে বলে আমি গাড়ি দুর্ঘটনায় পড়েছি, সাথে আমার স্ত্রীকে খুঁজে পাচ্ছি না। দেখা যায় রিচার্ড তখন খুবই হতাশার ভঙ্গি করে নিজেকে বিলের সামনে তুলে ধরে। এরপর সে বলে তিনি তার স্ত্রীকে দেখেছেন কিনা। তবে বিল তখন রিচার্ডের এই অবস্থা দেখে তাকে এইখানে দাঁড়াতে বলেন। এরপর বিল ঘরের ভেতর এসে কাউকে ফোন করতে যাচ্ছিলেন। তবে তখনই রিচার্ড ঘরের ভেতর ঢুকে পড়ে। রিচার্ড জানায় তার শরীর ভালো নেই, তাকে খানিকক্ষণ বিশ্রাম নিতে হবে। এরপর সে ঘরের ভেতর গিয়ে একটা সোফার উপর বসে পড়ে। রিচার্ড তখন বলে সে বিলের মোবাইল ফোন ব্যবহার করতে পারবে কিনা। দুর্ঘটনায় তার ফোন হারিয়ে ফেলেছে। তবে বিল তখন জানায় আমি কি 911-এ কল করব আর তোমার স্ত্রীকে খুঁজে পেতে সাহায্য করব। এটা শুনে রিচার্ড খুবই কান্নাকাটি শুরু করে। এরপর সে বলে তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন, সে নড়াচড়া করতে পারে না। তখন দেখা যায় রিচার্ড যেখানে বসেছিল সেই সোফার নিচেই আইরিসকে লুকিয়ে রাখা হয়েছে। আইরিস সেখানে অচেতন অবস্থায় পড়ে আছে। তো একটু পরে দেখা যায় রিচার্ডের পকেটে থাকা তার মোবাইল ফোনটি বেজে ওঠে। আর এটা শুনে বিলের একটু সন্দেহ হয়। বিল তখন কথার ছলে রিচার্ডকে আক্রমণ করে ফেলে। এরপর বিল 911-এ ফোন করে বলে তার বাড়িতে একজন অচেনা লোক এসে তাকে আক্রমণ করতে চাইছে। রিচার্ড তখন উঠে বিলের উপর আবার আক্রমণ শুরু করে। এরপর তাদের ভেতর বেশ কিছুক্ষণ মারপিট চলে। সোফার পেছনে শুয়ে আইরিস এসব দেখছিল। সুযোগ বুঝে রিচার্ড তখন বিলের পেটের ভিতর ছুরি ঢুকিয়ে তাকে মেরেই ফেলে। এরপর সে পুরো বাড়িতে আইরিসকে খুঁজতে শুরু করে। কিন্তু কোথাও আইরিসকে না পেয়ে রিচার্ড তখন উক্ত ঘরের ভেতর পেট্রোল ছড়িয়ে দেয়, সাথে বিলের গায়ে পেট্রোল দিয়ে দেয়। এখন আগুন জ্বালিয়ে দিলে তো আইরিসও পুড়ে মারা যাবে। কিন্তু আইরিস তো কোনো কথা বলতে পারছিল না। দেখা যায় রিচার্ড তখন উক্ত ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়ে বাইরে চলে যায়। এরপর বাইরে থাকে বিলের গাড়িতে উঠে সেটা রানিং করার চেষ্টা করে, কিন্তু গাড়ি রানিং হচ্ছিল না। অন্যদিকে ঘরের ভেতরে থাকা আইরিসকে দেখা যায় ঘরের সবকিছু আগুনে পুড়ে যাচ্ছিল। এখন তো মহাবিপদ। তো করার কিছু নেই, আইরিসকে এখন রিচার্ডের হাতে ধরা দিতে হবে। আইরিস তার হাতের আঙুল আস্তে আস্তে নাড়িয়ে পাশে থাকা জানালার পর্দার একটা ফিতা ধরে ফেলে। এরপর সেটা ধরে শরীরের সর্বোচ্চ শক্তি ব্যয় করে টানতে শুরু করে। ফিতা টানায় জানালার পর্দা বারবার বন্ধ হচ্ছিল, আবার খুলছিল। বাহিরে রিচার্ড তখনও গাড়ি রানিং করায় ব্যস্ত। সে তখন উক্ত ঘরের দিকে তাকালে দেখে জানালার পর্দা কেউ বারবার বন্ধ করছে। তার মানে ভিতরে কেউ জীবিত আছে। তো রিচার্ড তখন উক্ত ঘরের ভিতরে গিয়ে সোফা সরালে সেখানে সে আইরিসকে পেয়ে যায়। এরপর সে আইরিসকে নিয়ে গাড়িতে বসায়, আর এরপর তারা গাড়ি নিয়ে চলে যায়। রিচার্ড গাড়ি চালাচ্ছে। আইরিসকে দেখা যায় সে এখনো অচেতন অবস্থায় পড়ে আছে। এইভাবে রিচার্ড আরো বেশ কিছুক্ষণ গাড়ি চালিয়ে একটা পেট্রোল পাম্পের কাছে চলে আসে। আইরিসের মাথায় একটা ক্যাপ পরিয়ে সে গাড়ি থেকে নেমে পড়ে। এরপর সে পাশেই একটা শপের ভেতরে প্রবেশ করে,
দেখা যায় আইরিস আশেপাশে সকল মানুষজন দেখছে, কিন্তু সে নিজেকে বাঁচাতে পারছিল না। তখন সে তার হাত দিয়ে আস্তে আস্তে বেঁধে রাখা সিট বেল্টের কাছে নিয়ে আসে। এরপর সে কোনোভাবে সিট বেল্টটি খুলতে সক্ষম হয়, কিন্তু গাড়ির দরজা নক করা বাইরে বেরোতে পারছিল না। তাই সে গাড়ির দরজার সাথে হেলান দিয়ে বসে থাকে। তখন একটি ছোট ছেলে আইরিসের গাড়ির দরজার কাছে এসে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থাকে, কিন্তু ভাগ্য খারাপ, ওই ছেলেটির মা তখন সেখানে চলে আসে। এরপর সে ছেলেটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর দূর থেকে রিচার্ডও এটা দেখতে পায়। এরপর রিচার্ড আবার গাড়িতে উঠে আইরিসকে সিট বেল্ট দিয়ে বেঁধে আবার সেখান থেকে চলে যায়। এরপর সে আবার জঙ্গল দিয়ে গাড়ি চালিয়ে এগোচ্ছে। তো খানিকক্ষণ রিচার্ড জঙ্গলে গাড়ি চালিয়ে আবার সেই পূর্বের জায়গায় চলে আসে, যেখানে তাদের গাড়ি দুর্ঘটনা হয়েছিল। রিচার্ড গাড়ি থেকে নেমে তার গাড়িতে উঠে সেটা রানিং করার চেষ্টা করে, কিন্তু গাড়ি রানিং হচ্ছিল না। এরপর সে তার পোশাক পরিবর্তন করে। আইরিস গাড়িতে বসে অচেতন অবস্থায় সবকিছু দেখে। তার তো কিছুই করার ছিল না। দেখা যায় রিচার্ড তার গাড়ি ঠিক করার কাজে লেগে পড়ে। একটু পরে সেখানে তাদের গাড়ির পেছনে একটি পুলিশের গাড়ি এসে থামে। গাড়ি থেকে একজন অফিসার নেমে আইরিসের গাড়ির কাছে এসে দাঁড়ায়। রিচার্ড তখন অফিসারকে দেখে খুবই ঘাবড়ে যায়, তবে সে পরিস্থিতি মানিয়ে নিচ্ছিল। অফিসার রিচার্ডের কাছে এসে বলেন, এই ট্র্যাক সম্পর্কে একটি কল পেয়েছিলাম, কারো সাহায্যের প্রয়োজন। কিন্তু রিচার্ড জানায়, আপনার হয়তো কোনো ভুল হতে পারে। অফিসার তখন বলেন, আমি কি আপনার যাত্রীর সাথে কথা বলতে পারি? তবে রিচার্ড অফিসারকে জানায় সে কথা বলতে পারে না, শারীরিকভাবে অক্ষম, আর সে আমার স্ত্রী। আইরিস গাড়িতে বসে অসহায়ের মতো তাকিয়ে শুধু দেখছিল। অফিসার তখন বলেন, এই ট্রাকটি কার? রিচার্ড জানায় তার কোনো বন্ধু। তারা এইভাবে খানিকক্ষণ কথা বলছিল, আর এইদিকে আইরিস তার শরীরের সমস্ত শক্তি ব্যয় করে নিজের হাত কিছুটা নাড়াতে সক্ষম হয়। এরপর সে আস্তে আস্তে গাড়ির গ্লাস খোলার চেষ্টা করে। খানিকক্ষণ চেষ্টার পরে একটা পর্যায়ে সে গাড়ির গ্লাস খুলতে সক্ষমও হয়, আর এতে করে কিছুটা শব্দ হয়, যেটা অফিসার শুনে তিনি তখন আইরিসের কাছে আসেন। আইরিস অফিসারের দিকে কোনোভাবে তাকিয়েছিল। সে তখন সজোরে নিঃশ্বাস নিতে শুরু করে, সাথে সাহায্যের কথা বলছিল, কিন্তু অস্পষ্ট শোনা যাচ্ছিল না। তবে আইরিস তখন চোখের ইশারায় অফিসারকে গাড়ির ভেতরে কিছু একটা রাখা ছিল সেটা দেখায়। তো অফিসার তখন গাড়ির সামনে রাখা কাপড় সরিয়ে দেখে সেখানে একটা ইনজেকশন রাখা। এটা দেখে সে তার বন্দুক বের করতেই যাবে, আর তখনই রিচার্ড একটা লোহার যন্ত্র নিয়ে সেটা অফিসারের মাথায় সজোরে আঘাত করে। অফিসার আঘাত পেয়ে নিচে পড়ে যায়। এরপর রিচার্ড উক্ত লোহার যন্ত্র দিয়ে অফিসারকে বারবার আঘাত করে তাকে মেরেই ফেলে। আইরিস বাইরে তাকিয়ে আছে। তো রিচার্ড তখন মৃত অফিসারকে তার গাড়িতে বসিয়ে আগুন জ্বালিয়ে দেয় অফিসারের বন্দুক নিয়ে। এরপর সে আইরিসকে নিয়ে আবার রওনা দেয়। এরপর আবার গাড়ি চালাতে থাকে। এইভাবে রিচার্ড আইরিসকে নিয়ে বেশ খানিকটা গাড়ি চালিয়ে একটা পর্যায়ে একটা নদীর কাছে এসে দাঁড়ায়। তো ইতিমধ্যে আইরিসের অবসর লক্ষণ কিছুটা কমে গেছে, সে নাড়াচাড়া করতে পারছিল। গাড়ি নদীর কাছে এসে থেমে গেছে, আর তখনই আইরিস সুযোগ বুঝে তার হাতে থাকা একটা ইনজেকশন সজোরে রিচার্ডের পায়ের ভেতর ঢুকিয়ে দেয়। কিন্তু ইনজেকশন পুশ করার শক্তি তখনও আইরিসের হাতে ছিল না। তাই সে চেষ্টার পরেও ইনজেকশন পুশ করে ঔষধ রিচার্ডের শরীরের ভিতর ঢুকাতে ব্যর্থ হয়। রিচার্ড তখন উক্ত ইনজেকশন তার পা থেকে বের করে নেয়। আইরিস এখনো পুরোপুরি শক্তি ফিরে পায়নি। আইরিস তখন বলে, আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম, আমাকে তাহলে কেন বাধা দিয়েছিলে? রিচার্ড জানায়, আমি তোমাকে বাধা দেইনি, তুমি নিজে ফিরে এসেছো। তো এরপর রিচার্ড গাড়ি থেকে নেমে পড়ে। দেখা যায় আইরিস গাড়ির ভিতর বসে চিৎকার করে, কিন্তু তার চিৎকার এই ঘন জঙ্গলে শুধু প্রতিধ্বনি হয়েই ফিরে আসে। রিচার্ডকে দেখা যায় গাড়ি থেকে একটা ছুরি তার পেছনে গুজে রাখে। এরপর সে আইরিসকে গাড়ি থেকে নামিয়ে সামনে নদীর কাছে নিয়ে যায়। নদীর কাছে একটা বোট রাখা ছিল। এরপর সে আইরিসকে নিয়ে উক্ত বোর্ডে উঠে পড়ে, আর বোর্ড নিয়ে সে আইরিসকে সহ নদীর মাঝ বরাবর চলে আসে। আইরিস বোর্ডে বসে আছে। খানিকক্ষণ বাদে রিচার্ড সেখানে নোঙর ফেলে। দেখা যায় আইরিস তখন একা একা কান্না করে, তার হাত পা বাঁধা। রিচার্ড তখন আইরিসের কাছে এসে বসে, আর এই সুযোগে আইরিস রিচার্ডের পেছন থেকে ছুরিটি নিয়ে নেয়, আর হঠাৎই সে উক্ত ছুরি রিচার্ডের গলা বরাবর চালিয়ে দেয়। গলায় ছুরি ঢোকায় রিচার্ডের অবস্থা বেশ মারাত্মক। রিচার্ড তখন নিজ হাতে গলায় ছুরি বের করে ফেলে। তার অবস্থা বেশ খারাপ। তখন সে তার বন্দুক বের করে আইরিসকে গুলি করতে চায়। তবে আইরিস তখন শরীর দিয়ে বোটটি সজোরে নাড়া দেয়, যার ফলে রিচার্ড তার ভারসাম্য রাখতে পারে না, সে নদীতে পড়ে যায়। তবে বন্দুকটি তখন বোর্ডে পড়ে যায়। তো আইরিস তখন দ্রুত গিয়ে বন্দুকটি নিয়ে নেয়। রিচার্ডকে দেখা যায় সে তখন আহত অবস্থায় বোর্ডে ওঠার আবার চেষ্টা করে। আইরিস তখন বাধা হাত দিয়ে বন্দুকটি নিয়ে রিচার্ডের দিকে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুলি রিচার্ডের গায়ে লাগলে সে আবার নদীতে পড়ে যায়। আইরিস তখন এই সবকিছু শেষ করতে পেরে তার মুখে হাসি দেখা যায়।
তবে সে এখনো পুরোপুরি সুস্থ নয়, শরীর পুরোপুরি ঠিক নেই। তো খানিকক্ষণ বাদে দেখা যায় আইরিস নৌকোর ভিতর শুয়ে আছে, কিন্তু তার চালানো গুলি বেশ কয়েকটি বোর্ডে গিয়ে লেগেছে। গুলির ফলে বোর্ডটি বেশ কয়েক জায়গায় ফুটো হয়ে গেছে, সেখান থেকে পানির ভেতরে ঢুকে গেছে। এখন তো মহাবিপদ। এদিকে আইরিসের হাত বাঁধা, তার উপরে তার শরীরের অবশ পুরোপুরি ঠিক হয়নি। তো এমন অবস্থায় সাঁতারও কাটা যাবে না। দেখা যায় নৌকা আস্তে আস্তে পানির নিচে তলিয়ে যাচ্ছে, সাথে আইরিসও। এইভাবে করে একটা পর্যায়ে নৌকা পুরোপুরি তলিয়ে যায়, সাথে আইরিসও ডুবে যায়। তবে বেশ কিছুক্ষণ পরে দেখা যায় আইরিস ডুবে যায়নি, সে পানির উপরে উঠতে সক্ষম হয়। এরপর কোনোভাবে সাঁতার কেটে সে তীরে চলে আসে। এখন তার হাত পা পুরোপুরি ঠিক হয়ে গেছে, সাথে শরীরও। দূরে তাকিয়ে দেখে নদীর এক কিনারায় রিচার্ডও সাঁতার কেটে তীরে উঠে যায়। তবে তার অবস্থা মোটেও ভালো ছিল না, রিচার্ড মারা যাচ্ছে প্রায়। আইরিস তখন রিচার্ডের কাছে আসে। রিচার্ড মারা যাচ্ছিল, আইরিস তখন খানিকক্ষণ রিচার্ডের দিকে তাকিয়ে থাকে। এরপর আইরিস রিচার্ডকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। আর মুভিটি এইভাবেই শেষ হয়। তারপর কেমন লাগলো আজকের মুভিটি কমেন্টে জানিয়ে দিন, আর পরবর্তীতে কি ধরনের মুভি দেখতে চান সেটাও জানাবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।